যে শ্রম সংশোধন অধ্যাদেশ হলো সেখানে মূলত ৩টি অধ্যায়ে গৃহ শ্রমিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি হলো ক্ষতিপূরণ, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, আরেকটা হলো ট্রেড ইউনিয়ন শিল্প সম্পর্ক এবং বিরোধ নিষ্পত্তি শ্রম আদালতের ৪র্দশ অধ্যায়। এখানে যেটা লক্ষ্য করা গেছে যে গৃহ শ্রমিক বা গৃহ পরিচারক বলা হয়েছে, কিন্তু আমরা জানি যে বাংলাদেশে খুবই উল্লেখযোগ্য সংখ্যক গৃহ শ্রমিক কিন্তু বাসা বাড়িতে থাকে। তো যদি সংগঠিত হওয়ার প্রশ্ন আসে তখন দেখা যায় যে কেবল খণ্ডকালীন গৃহ শ্রমিকরাই সংগঠিত হওয়ার অধিকারটা ভোগ করতে পারবে। আরেকটি বিষয় হলো যে আরেকটা বড় অংশ কিন্তু 18 বছরের নিচে যারা গৃহ শ্রমিক। তো সুতরাং তারা এই অধিকারটা কতটুকু ভোগ করতে পারবে, শিশু কিশোররা। তো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এই কথাগুলো বলছি যেন ভবিষ্যতে যে সিদ্ধান্ত নেওয়া হবে বা করণীয় ব্যাপারে আলাপ হবে সেখানে যেন আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ টিসিসির সদস্যরাও এখানে আছেন, ওনারা যেন ভাবতে পারেন। তো এইখানে দেখা যাবে যে ক্ষতিপূরণের যে আইনটি রয়েছে, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, তো একজন শ্রমিকের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টাকে নিশ্চিত না করলে কিন্তু ক্ষতি, যে তার দুর্ঘটনার যে নিরাপত্তাহীনতার যে মাত্রা সেটা কিন্তু অনেক বেড়ে যায়। তো এখানে দেখা যাচ্ছে যে গৃহ শ্রমিকরা কিন্তু সর্বক্ষণই আগুন, পানি এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন। তো সুতরাং এইটার একটা সুরক্ষা সুনির্দিষ্ট না করে তাদেরকে ক্ষতিপূরণের একটা মেকানিজমের মধ্যে নিয়ে আসলে এটার পরবর্তী যে বাস্তবায়ন উদ্যোগটা হবে সেটা একটু চ্যালেঞ্জিং হবে সবার জন্যই। তারপরে সে একাধিক বাড়িতে হয়তো কাজ করে, সে মানে এক জায়গা থেকে খানিকটা দুর্ঘটনা হবে, আরেক জায়গায় গিয়ে দুর্ঘটনায় বেশি হবে, তখন কার কাছ থেকে এই ক্ষতিপূরণ পাওয়া যাবে? আর আমরা জানি যে একটা যে এমপ্লয়মেন্ট ইনজুরি যে স্কিম একটা গভর্নমেন্টের আছে, তো সেটা গৃহ শ্রমিকদের জন্য যদি প্রযোজ্য করা যায় সেটা অনেক ভালো হবে ভবিষ্যতে। আরেকটা হলো যে এই যে মানে আইনে অন্তর্ভুক্ত করা হয় তার সুরক্ষার নিশ্চয়তার জন্য। তো গৃহ শ্রমিকদের জন্য প্রধান যেই সমস্যা তাদের বা তাদের যে অরক্ষিত জায়গা সেটা হলো জেন্ডার বেসড ভায়োলেন্স, যেটা বলি যে মানে মূলত যৌন সহিংসতা, হয়রানি। তো সেইখানে খুব বেশি তো করা হলো না, এবং আমাদের এবারের শ্রম আইনে অনেক বড় ডিটেইল বিধিবিধান রয়েছে এই যৌন হয়রানি সংক্রান্ত। তো এখন এইটাকে পরবর্তীতে কিভাবে আনা যায় এইটার একটু দৃষ্টি সবারই দেওয়া দরকার। আরেকটা ব্যাপার হলো যে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের যে বিষয়টা, যে ট্রেড ইউনিয়নের জন্য তারা প্রতিষ্ঠান পুঞ্জের আওতায় ট্রেড ইউনিয়ন করতে পারবে। তো প্রতিষ্ঠান পুঞ্জের জন্য কিন্তু সরকার থেকে গ্যাজেট করে আবার এলাকা নির্ধারণ করে দিতে হয়। তো সেই এলাকা নির্ধারণের বিষয়টাও যদি দ্রুত হয় তাহলে তাদেরকে সংগঠিত করার কাজটা কিন্তু শুরু করা যাবে। আরেকটা হলো যে তারা কালেকটিভ বার্গেনিং কার সাথে করবে এটারও একটা সূত্র, মানে একটা কিছু গাইডলাইন কিন্তু দিতে হবে যে তারা কার কাছে এই বিষয়গুলোকে তুলে ধরবে। আমরা আরেকটা বিষয় জানবো যে আমাদের যে নীতিটা রয়েছে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, সেই নীতি বাস্তবায়নের ওখানে লেখা ছিল যে যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ আইন প্রণয়ন না হবে ততদিন পর্যন্ত এই নীতিটাকেই আইনগত একটা ভিত্তি ধরে এটা বাস্তবায়ন করা যাবে। এখন যে মাত্র 3টা অধ্যায়ে গৃহ শ্রমিকদের যুক্ত করা হলো, তাইলে তার বাইরে যে বিষয়গুলো রয়ে গেল সেগুলোর জন্য যদি শ্রম আইনে এই নীতিটাকে রেফার করা থাকতো তাইলে হয়তো অনেক ভালো ছিল। আর যদি রেফার করা নাও হয় তারপরেও কিন্তু শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় তার নিজস্ব যে এখতিয়ার, সেই এখতিয়ার বলেই নীতিটা বাস্তবায়নের কাজও প্যারালালি করে যেতে পারে। তো সেই উদ্যোগও আমরা আশা করব। আমরা
জানি যে শ্রম আইনে এবার সামাজিক সংলাপ প্রক্রিয়া একটা খুবই ভালো উদ্যোগ, এটাকে যুক্ত করা হয়েছে। সুতরাং ভবিষ্যতে আমাদের যেই গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠান নেটওয়ার্ক আছে, আমাদের আরো অনেকগুলো সংগঠন ইতিমধ্যে তৈরি হয়েছে, ট্রেড ইউনিয়ন এবং আরো এনজিওসরা যারা কাজ করছে। সুতরাং সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে সামনে বিধিমালাটা হবে এবং আরো যেই আইনে ভবিষ্যতেও ইনক্লুশনের যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি সবার সাথে আলোচনা ক্রমে করা হয়, তাইলে অনেক সমস্যারই কিন্তু আমরা দূর করতে পারবো।